নমস্কার। বাংলা গল্পঘরের সমস্ত শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করতে চলেছি। আজ আপনাদের যে গল্পটি পাঠ করে শোনাতে চলেছি আশা করি খুব ভালো লাগবে। তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে থাকুন। শুরু করছি আজকের গল্প পাঠ। আশাপূর্ণা দেবীর লেখা ঊর্ণনাভ। কারণটা তো যৎ সামান্য, বাতিকটা অসামান্য বলেই হয়তো ঘটনার চেহারা এমন মোড় নিল। দুর্ভাগ্যক্রমে সে ঘটনা ঘটে গেল আমারই সামনে। অথচ তারকদা এবং তারক বৌদির সুদীর্ঘ দাম্পত্য জীবনের মধ্যে এমন কারণ কি সত্যি আর কখনো আসেনি? তাই কি সম্ভব? হয়তো এসেছে, সমুদ্রের বুকে তরঙ্গের মতো এসেছে, গর্জেছে, লয় পেয়েছে। এহেন ঘূর্ণিঝড় উঠলেও বোধ করি তৃতীয় ব্যক্তির উপস্থিতিতে। আর আগেই বলেছি, সেই হতভাগ্য তৃতীয় ব্যক্তি হলাম স্বয়ং আমি। ব্যাপারটা এই, কোজাগরী রাত্রে গ্রামের বারোয়ারি তলায় বেশ একটি জমকালো রকমের আমোদ প্রমোদের আয়োজন হয়েছিল। আর সেই আয়োজনের মধ্যে আমারও কিছু অংশ ছিল। গ্রামে অবশ্য বাস করি না, অনেকদিন হলো বাস তুলে দিয়েছি। মা মারা যাবার পর থেকে মাঝে মাঝে আসা যাওয়া বন্ধ হয়ে গেছে। পুজোর সময় দেশে আসার আকর্ষণও কখনো অনুভব করি না, কিন্তু এবারে আসতে হয়েছে। পুজোর আগে গ্রামের কয়েকটি অতি উৎসাহী ছেলে খুঁজে খুঁজে আমার কলকাতার বাসা পর্যন্ত ধাওয়া করে মোটা টাকা চাঁদা আদায় করে এনেছিল এবং স্বনির্বন্ধ অনুরোধ জানিয়ে এসেছিল, দেশকে যেন একেবারে ভুলে না যায়, আমার মতো কৃতি সন্তানরাই যদি দেশকে ত্যাগ করে, ইত্যাদি ইত্যাদি। গ্রামের বাস তুলে কলকাতায় বাসা করলেই সে ভাগ্যবানের কৃতিত্ব সম্বন্ধে আর সন্দেহ থাকে না কারোর। নিশ্চিত স্থির করে রাখে লোকটা পয়সা করেছে। আবার সূক্ষ্ম কোনো সেন্টিমেন্টের দায়ে একটা মোটা অঙ্কের চাঁদা দিয়ে বসলে তার ব্যাংক ব্যালেন্সের মোটাত্মতা আন্দাজ করতে বসে। তখন অবশ্য সেই বয়সে হালকা কিন্তু কথায় ভারী ছেলেগুলোকে দাবড়ানি দিয়ে বলেছিলাম, আমার দেশ ওই ছোট্ট গ্রামটুকুর মধ্যেই সীমাবদ্ধ নয়, সমগ্র বাংলাদেশই আমার দেশ। তবু ওদের অনুরোধ মনকে নাড়া দিয়েছিল। তাই এবারে এই পুজোর ছুটিতে কলকাতার আমোদ বৈচিত্র্যের আকর্ষণ ত্যাগ করে দেশের বাড়িতে আসা। তাই এসে দেখলাম বিচিত্রানুষ্ঠানের আয়োজনে এরাও কলকাতার চাইতে খুব বেশি পিছনে নেই, আকারে কম হলেও প্রকারে কাছাকাছি। দুর্গাপুজো থেকে লক্ষ্মী পুজো পর্যন্ত এক টানা অনুষ্ঠানের ত্রুটি নেই। তাই এলাম তো, এসে পড়ে এক মুশকিল। কি গুণে যে এরা আমাকে একজন বিচক্ষণ ঠাউরেছে তা ভগবানই জানেন। কিন্তু দেখছি ফিহাত পরামর্শ চাইতে আসছে। তাহলেই এত বড় একজন পৃষ্ঠপোষক হয়ে কিছু আর পৃষ্ঠ প্রদর্শন করে থাকা যায় না। পোষকতার নমুনা স্বরূপ কিছু একটা করে দিই গোছের মনোবৃত্তির বশে এদের একটা আইটেম বাড়িয়ে দিলাম। কিয়ৎ পরিমাণে খ্যাত একটু জাদুকরের কলকাতা থেকে আনিয়ে তার বিদ্যা প্রদর্শনের আয়োজন করা গেল, যেটা এখানে এখনো নতুন। বলা বাহুল্য, গাঁটের করে খরচা করিনি। জাদুকরটি আমার এক বন্ধু, আর বিনি পয়সায় খাটিয়ে নিতে না পারলে বন্ধুত্ব কিসের? সে যাই হোক, জাদুকর বন্ধু আর তার চেলা চামুন্ডার খাওয়া দাওয়ার ভার নিজের বাড়িতেই রেখেছিলাম এবং তারই তদবির করতে একবার বাড়ির মধ্যে এসে হঠাৎ কানে এলো পিসিমার একটা খেদোক্তি। আমাদের তারকের বইয়ের কথা বলছি। আহা, এত যে কাণ্ড কারখানা হচ্ছে, সাতপাড়ার ঝি বউ ঝেঁটিয়ে আসছে, অথচ ছুরির কোনোখানে পা বাড়াবার হুকুম নেই। শুনে প্রথমটা এত হাসি পেল। স্নেহ এবং আক্ষেপবশত পিসিমা তারকদার বউ সম্বন্ধে যে সভ্য বিশেষণটি প্রয়োগ করলেন, সেটি যে যোগ্য প্রয়োগ হয়নি সে কথা বলা আবশ্যক। প্রায় মধ্যবয়সী একজন মহিলা সম্বন্ধে এহেন উক্তি। কিন্তু বাক্যার্থ শুনে চমকালাম। ছেলেবেলায় জানতাম বটে, সন্দেহ বাতিকগ্রস্ত তারকদা বউকে সহজে কোথাও যেতে টেতে দেন না। এমনকি মনে আছে, আমি যখন ম্যাট্রিক পরীক্ষান্তে পরম আনন্দে আড্ডা দিয়ে বেড়াচ্ছি, হঠাৎ একদিন মা ডেকে নিয়ে চুপি চুপি আদেশ দিলেন, দেখ বাপু, তুই ওই তোর জেঠিমার বাড়ি বেশি যাওয়া আসা করিস নে, আর বড় হয়েছিস,
তারক পছন্দ করে না। পছন্দ না করার মতো বড় হয়েছিলাম কিনা সেটা না বুঝলেও কথাটার মানে বুঝবার মতো বড় হয়েছিলাম। কাজেই বলা বাহুল্য একটু আহতই হয়েছিলাম। এমনকি একবার এর সন্দেহও হয়েছিল তারকদার নামাঙ্কিত পাঞ্জায় মা হয়তো নিজের ইচ্ছেটাই ঘোষণা করেছেন। পরে ভুল ভেঙেছিল। পাড়ার কাদের যেন ছেলের অন্নপ্রাশনের নেমন্তন্নে তারকদার বউয়ের মাথা ধরার জন্য অনুপস্থিতি, জ্ঞাতিদের মেয়ের বিয়েতে পেটে ব্যথার জন্য অনুপস্থিতি ইত্যাদি বেশ একটু আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছিল মহিলা সম্প্রদায়ের মধ্যে। তখনই কানে আসতো তারকদার বাতিক। তারপর কত পারিপার্শ্বিকতার মধ্য দিয়ে এগোতে এগোতে পরমায়ুকে ছোট ছোট করে আনছি, কত পরিপক্ক হচ্ছি, কত অভ্যাসের পরিবর্তন ঘটাচ্ছি, কত নতুন নতুন অভ্যাসের সৃষ্টি করছি। কে বা কাকে মনে রেখেছে? ম্যাট্রিক পড়া সেই ছেলেটাকেই মনে করলে চিনতে পারি না, আর মনে হয় আর কেউ। এখন এতকাল পরে সে যুগের ভাষা কানে আসে। সত্যি চমকে যেতে হয় নাকি? আমার চাইতেও বয়সে 2-4 বছরের বড় একজন ভদ্রমহিলার প্রতি যে এমন শাস্তি প্রয়োগ করা চলে, এই ভেবেই তো অবাক হলাম। ডেকে বললাম, ব্যাপার কি পিসিমা? হঠাৎ কার জন্য এত আক্ষেপ প্রকাশ? পিসিমা বললেন, আর কার, আমাদের তারকের বউয়ের কথা বলছি। তারক হতভাগার বাতিকের জ্বালায় কোন চুলোয় যাবার যা আছে বউটার। সেবার চূড়মণি যোগে গাঁ শুদ্ধ মেয়ে বাঁশবেড়ে গিয়ে গঙ্গা স্নান করে এলো, ও যেতে পেল না, কত দুঃখ করল। বিরক্ত হয়ে বললাম, দুঃখ করে বসে থাকলে তার দুঃখ ঘুচে না পিসিমা। তারকদার বাতিককে অত সম্মান না দেখালেই হয়, জোর করতে হয়। পিসিমা বোধ করি আমার এই পরিণত বয়সেও অপরিণত বুদ্ধির পরিচয়ে একটু সস্নেহ করুণার হাসি হেসে বললেন, তার নয়, তারক তাহলে রক্ষে রাখবে? এই যে কি তোদের ম্যাজিক হচ্ছে, সকল বউ ঝি সংসারের কাজ নে থো করে সেরে কোন কাল থেকে মাঠে গিয়ে বসে আছে। কই তারকের বউ একটু উঁকি দিক দিকিনি, আস্ত রাখবে না। বললাম, তোমার সঙ্গে করে নিয়ে গেলেও না? কে ভরসা করে নিয়ে যাবে বাবা? কই এতদিন কে এত রকম হলো, দিয়েছে আসতে, মায়ের চরণে একটু পুষ্পাঞ্জলি দিতে। নিজের সঙ্গে করে আসে, নিজের সঙ্গ করে নিয়ে যায়। বললাম, তা বেশ তো, এসব ক্ষেত্রেও তাই করলে পারেন। বুড়ো বয়সে এখনো এমন অদ্ভুত বাতিক? বাতিক কি আর বুড়ো যুব মানে রে? শুনে আবার হাসি পেল। সত্যি সবকিছু মেনে নেবার কি অসীম ক্ষমতা এদের। এদের অভিধানে বোধহয় অসহনীয় বলে কোনো শব্দ নেই। ভাবলাম, রোশো, আজ তারকদাকে জব্দ করব। যতই হোক আমাকে অবশ্যই কিছু বলতে পারবেন না, তাছাড়া যাব নেহাত অনভিজ্ঞের ভঙ্গিতে, দেখি কিভাবে অনুরোধ এড়ান। গেলামও তাই। গিয়ে দেখি তারকদা বাড়ি নেই। বিশেষ কোনো দরকারে কোথায় গেছেন বুঝি। আমি হাঁকডাক করতেই বৌদি বোধ করি নিতান্ত বাধ্য হয়েই বেরিয়ে এলেন। খুব সম্ভব গ্রামের ঠাকুরপোরা আমার মতো দুঃসাহস প্রকাশ করে না কখনো, কাজে এমন বিপদেরও সম্মুখীন হতে হয় না তাকে। আমি দিব্যি সপ্রতিভভাবে বলি, এ কি বৌদি, এখনো বাড়ি বসে, মাঠে যাননি? অনেকদিন পরে আমাকে দেখে এবং আমি বাড়ি বয়ে এসে তল্লাশ করছি দেখে বোধ করি বেশ একটু খুশি হন বৌদি। তাই ফিক করে হেসে বলেন, না, মাঠে চড়া অভ্যেসে নেই গো। তা মাঠ আজ আর মাঠ নেই, চাঁদের হাট, চলুন চলুন, এরপরে আর জায়গা পাবেন না। চললাম, আমি নইলে আর যাবে কে? ছেলে মানুষ কাকে বলে? খুব অবোধের ভানে বলি, তার মানে আপনি কি মনে করছেন এসব ছেলে ভুলোনো ম্যাজিক? পিসি সরকারের চেলা ও। পিসি সরকার জানেন তো, সারা পৃথিবী ম্যাজিক দেখিয়ে বেড়াচ্ছে, তার কাছে ওর শিক্ষা, ওর ম্যাজিকও দেখবার মতো। আরে ভাই, জীবন ভরি তো ম্যাজিক দেখছি। হেসে ফেলে বলি, তা বেশ তো, একবার না হয় ম্যাজিক দেখবারই ভূমিকা নিন না।
আপনাদের বিধাতা প্রদত্ত নামই তো জাদুকরি, তাই না? ম্যাজিসিয়ানরা লোকের পকেট থেকে ঘড়ি ওড়ায়, আঙুল দিয়ে আংটি ওড়ায়। আপনি রান্নাঘরের মধ্যে থেকে তারকদার বউটিকে উড়ে ফেলুন না, তিনি এসে স্তম্ভিত, বিস্মিত, হতচকিত। বৌদি হেসে উঠে গেলেন, বললেন, বলে যাও বলে যাও। ক্ষিপ্ত, উন্মত্ত আর কি, হতভাগা পুরুষ জাতিকে যতটা কালো তুলি দিয়ে আঁকতে পারেন। ধরুন আপনি আমার সঙ্গে গিয়ে নারী সমাজে মিশে বসে পড়লেন, সেখানে গিয়ে তো আর উনি ডাক হাঁক করতে পারবেন না। তারপর তারপর ঘরের ভাত বেশি খরচ। আহারে অবোধ বালক, জগতের কিছুই জানলে না। আমি কি একটা বলতে যাচ্ছিলাম, হঠাৎ পিছন থেকে কাঁধে তারকদার হাতে স্পর্শ পেলাম। হ্যাঁ হ্যাঁ, কাঁধেই, ঘাড়ে নয়। সে কথা ভাবলে বড্ড অবিচার করা হবে তারকদার উপর। ভালোবেসেই কাঁধে হাত দিয়েছেন, অথচ আশ্চর্য, কিরকম যে নিঃশব্দ পদসঞ্চারে এসেছেন। কি ভাগ্যে গিন্নিটিকে আমার সঙ্গে নির্জল আলাপে মগ্ন দেখেও খুব বেশি বিচলিত হননি। বোধ করি পাড়ার ঠাকুরপোদের চাইতে আমার প্রতি একটু উচ্চ ধারণার বশেই এই উদারতা। বললেন, কতক্ষণ? এই তো, বৌদিকে তাড়া দিয়ে বাড়ি থেকে টেনে নিয়ে যেতে এসেছি। এখনো বাড়ি বসে, আর দেরি করলে কিন্তু জায়গা পাওয়া দায়ী হবে। তারকদা একবার বৌদির দিকে কটু দৃষ্টি হেনে বললেন, যাওয়াটা কোথায়? কি আশ্চর্য, বারোয়ারি তলায়, আবার কোথায়? তারকদা এক টুকরো উচ্চাঙ্গের হাসিতে আমাকে নস্যাৎ করে দিয়ে বলেন, দূর দূর, বারোয়ারি তলায় ভদ্রলোকের মেয়েরা যায়? কি সর্বনাশ, বলো কি তারকদা? পাড়ার লোকের কানে উঠলে যে মানহানির দায়ে পুলিশে দেবে তোমাকে। কোনো বিশিষ্ট ভদ্র কন্যাদেরই আর ওখানে আসতে বাকি নেই। এলে কোন দিক দিয়ে? এলাম তো ওখান দিয়ে। হাটের হট্টগোল হচ্ছে বটে, একটিও ভদ্রমহিলাকে দেখলে না তুমি? তারকদা উত্তর দেবার আগেই হঠাৎ বৌদি হেসে উঠে বলেন, তা হয়তো দেখে থাকতে পারেন, কিন্তু আমার মতো সুন্দরী নিশ্চয় একটি দেখেননি। কি বলো গো, দেখেছ? তারকদা ক্রুদ্ধ কণ্ঠে বলেন, ওই 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 জন্যেই তো। বিজু, শুনলি তো অভব্যি কথা? সাধে কি আর আমি? বেশ তো, যাও না, কে মাথা দিব্যি দিয়ে রেখেছে, যাও। পাগল হয়েছ? বৌদি বেশ লহর তুলে হেসে ওঠেন। হ্যাঁ, চললাম। আমার বুঝি আর ক্ষয়ে যাবার ভয় নেই? আমি গিয়ে দাঁড়ালে ও তোমাদের ম্যাজিক ফ্যাজিকের দিকে কি আর দৃষ্টি থাকবে কারোর? দেশশুদ্ধ ব্যাটা ছেলে যে আমার পানেই হাঁ করে চেয়ে থাকবে, তখন অতগুলো দৃষ্টিবান সহ্য করে কি আর আস্ত দেহটা নিয়ে ফিরে আসতে পারবো? হয়তো ক্ষইতে ক্ষইতে কর্পূরের মতো উবেই যাব। দেখলাম বৌদির কৌতুক প্রিয়তাটি অক্ষুণ্ণ আছে এখনো। না, পিসিমার বাক্যে বাহুল্য দোষ আছে। যতটা বলেছেন ততটা নয় নিশ্চয়ই। তারকদা অবশ্য তেলে বেগুনে জ্বলে উঠলেন, তাই এত কড়া কৌতুক হজম করা শক্ত। জ্বলে উঠে জ্বলন্ত স্বরেই বললেন, দেখো, তোমার ওই বিচ্ছিরি তামাশাগুলো একটু সামলে করো। বিজু কলকাতায় বাস করে, সভ্য সমাজে ঘোরে ফেরে। তোমার ওসব গেঁয়ো কথাবার্তা শুনলে শুনলে কি হবে? তারকদা নিজেই হয়তো বুঝে উঠতে পারছিলেন না। বৌদি পাদপূরণ করে দেন, শুনলে মূর্ছা যেতে পারে। কি বলো? তা মন্দই বা কি? রূপের ছটাই হোক, বাক্যের ছটাই হোক, মূর্ছা যাওয়ানো নিয়ে কথা। কি বলো গো ঠাকুরপো? উফ, কথার কথা। ঘরে বসে বসে এত কথার চাষ? পথে ঘাটে চড়তে দিলে যে কি দোষ হতো, বুঝলি বিজু? ওর ওই কথার জ্বালায় হাড়মাস কালি হয়ে গেল আমার। প্রায় স্ত্রীলোকের মতোই খেদোক্তি করেন তারকদা। এতে কি মনে হয় এর হুকুমের বিরুদ্ধে এক পা বেরোবার জো নেই বৌদির? সব বাজে কথা। হয়তো বৌদির কথার ধারটা দাদার বুদ্ধির পক্ষে একটু বেশিই ধারালো। বললাম, আচ্ছা, আমি তাহলে এগোচ্ছি। বৌদিকে নিয়ে তুমিই বেরিয়ে পড়ো তারকদা, এরপর সত্যিই ঢুকতে পারবে না। গাছের ওপর পর্যন্ত লোক উঠছে। তারকদা গম্ভীরভাবে বলেন, আমি যাচ্ছি না, তোমার বৌদিকে নিয়ে যেতে পারো। বৌদি কৌতুক কটাক্ষ নাকি তাই করে বললেন, হ্যাঁ, রক্ষে করো। কলকাতাবাসীর সভ্য ভাইকে দেখে এখন নয় মস্ত উদারতা করে বসেছ, কিন্তু এরপর বাড়ি বসে জম যন্ত্রণা ভোগ করবে তো?
সে অবস্থা স্মরণ করে আমি কি আর ধৈর্য ধরে বসে থাকতে পারবো? এতক্ষণে বুঝি বাধাটা কোন পক্ষে। মুখে বলি, তবে থাক, কাল যখন সকলে ধন্যি ধন্যি করবে তখন আফসোস করবেন। চললাম তারকদা, ওদিকে ওরা হয়তো আমার অদর্শনে চোখে সর্ষে ফুল দেখছে। তারকদা হঠাৎ কিভাবে ভাবিত হয়ে বললেন, আচ্ছা আচ্ছা দাঁড়া, তুই নিজে সঙ্গে করে নিয়ে গিয়ে মেয়েদের দিকে ঢুকিয়ে দিবি, বুঝলি? পিসিমা টিসিমা বৌমা টোমা সব আছেন তো? হ্যাঁ, তাদের জিম্মে করে দেব, যাতে পালিয়ে যাবার ভয়টা কম থাকে। কিন্তু আমার তো যাওয়া হয় না গো ঠাকুরপো, আমার যে রান্না বাকি। ধ্যাত্তরি নিকুচি করেছে রান্নার, কুঁড়ের সর্দার, এখনো রান্না হয়নি, দেখছিস তো বিজু? আর লোকে বলে আমি নাকি ওর পায়ে ছেকল দিয়ে রেখে দিয়েছি। তোরাও তাই ভাবিস? বৌদি গালে হাত দিয়ে বলেন, ও মা, সে কি, পায়ের ছেকল? ছি, কে বলেছে এ কথা? কেন, এই তো রাস্তায় নন্দীখুরির সঙ্গে দেখা, তোমার দুঃখে গলে গেলেন একেবারে। আহা, বউটা কিছু দেখতে পায় না, ওরও তো মনুষ্যের শরীর, স্বাদ হচ্ছে কি হয় না? শোন, এই আমার তো মনুষ্যের শরীর, কই ধেই ধেই করে হুজুগে মেতে বেড়াবার ইচ্ছে তো হয় না। যাকগে, তুই নিয়ে যা বিজু। প্রমাদ গনি, মনে হয় দরকার নেই বাবা। না বাপু, তোমাদের এসবের মধ্যে আমি নেই, ইচ্ছে হয় তুমি নিজেই নিয়ে যেও। বলতে এসেছিলাম দেরি করে গেলে সুবিধে করতে পারবে না, তাই বলে পালিয়ে আসি। তারপর বহু ব্যাপারের মধ্যে পড়ে তলিয়ে যায় একেবারে, মনেও থাকে না এসব কথা। রাত্রির 1:30টা পর্যন্ত এদের অনুষ্ঠান চলল। ম্যাজিকের পর গান, গানের পর হরবোলা, ইত্যাদি ইত্যাদি। ভাঙতে ভাঙতেই জলস্রোতের মতো জনতার স্রোত। যখন ভিড় একেবারে পাতলা হয়ে গেছে, উদ্যোক্তারা জাল গোটাবার তালে হানফান করে বেড়াচ্ছে, তখন একটি ছেলে এসে বললে, একজন বউ আপনাকে খুঁজছেন। বউ? শুনে তো অবাক। নিজের বউকে তো অনেকক্ষণ আগে পার করে রেখে এসেছি, এতক্ষণে বোধ করে একঘুম হয়ে গেল তার। আবার কার বউ আমায় খুঁজে বেড়াচ্ছে? গিয়ে দেখে আরো অবাক, আর কেউ নয়, তারকদার বউ। স্টেজের পিছন দিকে একটা বাঁশের খুঁটির কাছে দাঁড়িয়ে আছেন। কি সর্বনাশ, ইনি এখানে এ সময় একা? বলি, কি ব্যাপার বৌদি? বৌদি উদ্বিগ্ন মুখে বলেন, তোমার দাদাকে ওর মধ্যে দেখলে? কে, তারকদা? কই না তো, এসেছিলেন নাকি? এসেছিলেন বই কি, কি মতি হলো তুমি চলে আসার পর একরকম জোর করেই নিয়ে এলেন আমায়, বললেন শেষ হয়ে গেলে এই দিকে দাঁড়িয়ে থাকতে, ঘুরে এসে কাঁঠালতলা দিয়ে নিয়ে যাবেন। সেই হিসেবে দাঁড়িয়ে আছি, তা কই, তুমি ভিড় ভাঙার সময় দেখেছো ভালো করে? কোনখানে বসে ঢুকলেন দেখতে পাচ্ছি না। না না, শতরঞ্জি টঞ্জি তো গুটিয়ে ফেলা হলো। ভুলে চলে যাননি তো? ভুলে? বৌদি একটু হাসলেন, বললেন, চলেই গেছেন দেখছি, তবে ভুলে নয়, বোধহয় ইচ্ছাকৃত। খুব সম্ভব আমাকে বসিয়ে দিয়ে চলে গেছেন, আর ইচ্ছে করে এতক্ষণ জম যন্ত্রণা ভুগছেন। যাক, তুমি একটু কষ্ট করো ভাই, পৌঁছে দেবে চলো। সত্যি বলতে এ অনুরোধে একটু দ্বিধায় পড়ে গেলাম। এত রাত্রে একা আমার সঙ্গে বউকে ফিরতে দেখে খুব যে খুশি হয়ে উঠবেন তারকদা, এমন তো মনে হয় না। বললাম, তার চেয়ে এক কাজ করুন না, পাড়ার কোনো গিন্নি টিন্নিকে এখনো বোধহয় রাস্তায় পাবো, তাদেরই কাউকে বলে দিই তার সঙ্গে। বৌদি 2 হাত জড়ো করে বলেন, মাপ করো ভাই, পাড়ার গিন্নিদের সামনে আর অপদস্থ হতে চায় না, তাছাড়া তারা তো আগুনে কাঠ জোগাবার সুযোগই খোঁজে। তুমিই চলো, তোমারই ওপরই বরং একটু ছেদ্দা আছে ওনার, তা দেখতে পাই। তবে চলুন, বলে পা চালাতে শুরু করে কৌতূহলের বশে বলি, আচ্ছা, তারকদা এরকম করলেন কেন? কি জানি ভাই, নির্বোধ লোকেরা যে কি ভেবে কি করে। স্তব্ধ হয়ে গেলাম। সারা পথ আর কোনো কথা হলো না। নির্বোধ লোকেরা যে কি ভেবে কি করে জানতে পারলাম তারকদার দরজায় এসে। কড়া নেড়ে নেড়ে ধৈর্যের শেষ সীমায় এসে যখন দরজায় দমাদম ধাক্কা দিতে শুরু করেছি এবং আশেপাশের জ্ঞাতি গোষ্ঠীরা উৎকর্ষণ হয়ে উঠেছেন অনুমান করছি, তখন সহসা দোতলার জানালা খুলে গেল এবং কটু তিক্ত কর্কশ প্রশ্ন কানে এলো, কে? নেমে এসো না, দরকার আছে, দোরটা খোলো।
ভাবছি দোর খুললেই তার প্রচণ্ড ঘুমের সম্বন্ধে একটি বক্তৃতা দেব কিনা। তখন উত্তর এলো, আমার কোনো দরকার নেই, যা দরকার সকালে এসে বলো। রাগে আপাদমস্তক জ্বলে গেল, কড়া কড়া কথা মুখে এলো। তবু রাত দুপুরে আর দৃশ্যের অবতারণা না করে বললাম, সকালে আমি কলকাতার পথে, দরকার আমার নয় তোমারই, বৌদিকে ফেলে রেখে চলে এলে। বোধ করি এই সূত্রটুকুই খুঁজছিলেন। সেই দোতলা জানালা থেকেই চিৎকার শুরু হলো, বৌদি? কার বৌদি? কার কথা হচ্ছে? এ বাড়ির বউরা রাত্রি 2টো পর্যন্ত রাস্তায় ঘাটে ঘুরে ইয়ার বন্ধু নিয়ে বাড়ি ঢোকে না। এ বাড়ি থেকে কেউ কোথাও যায়নি। এরকম ইতর কথায় রক্তটা যতটা গরম হবার তা হলো। তবু মাথা ঠান্ডা করে বৌদিকে বললাম, আর লোক হাসাবেন না বৌদি, চলুন আপাতত আমাদের বাড়িতেই গিয়ে শুয়ে পড়বেন, চলুন, সকালে যা হয় করবেন। বৌদি ধীরে ধীরে বললেন, সে হয় না ভাই, তোমার সামনে মুখ দেখাচ্ছি, কিন্তু তোমার বউয়ের সামনে পারবো না। কিন্তু উনি তো প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আছেন, দোর খুলবেন না, করবেন কি? খোলাতেই হবে ভাই। আচ্ছা তুমি যাও, এবার যা হবে আমার ভাগ্যে। যাব কি বলুন আপনাকে এভাবে রেখে? ভয় নেই ঠাকুরপো, মনের ঘেন্নায় ডুবে মরতে যাব না। কতক্ষণ দাঁড়াবে তুমি? শুনলাম 5টার গাড়িতে যেতে হবে তোমাকে। তা হয় না, আপনাকে বাড়ি না ঢুকিয়ে দিয়ে গিয়ে আমার যাওয়া অসম্ভব। দেখি অধ্যাবসায়ের পরীক্ষা। শুরু হলো পরীক্ষা। তারকদাকে গুলি করে মারবার সাধু ইচ্ছে দমন করে আবার দৌড় ঠেলি, আবার কড়া নাড়ি, অনুনয় বিনয় করতে থাকি। অবশেষে দরজা খোলে। খোলা দরজার 2 কপাটে হাত রেখে তারকদা বজ্র নিনাদে যে প্রতিজ্ঞা বাক্য উচ্চারণ করেন, সে কথা উচ্চারণ করা অপর কারোর পক্ষে সম্ভব নয়। মোট কথাটার ভাবার্থ এই যে স্ত্রী রাত 2টো পর্যন্ত বাইরে ঘুরে বেড়ায়, লজ্জার মাথা খেয়ে পরপুরুষের সঙ্গে বাড়ি ফেরার সাহস করে, সেরকম স্বেচ্ছাচারিণীর স্ত্রীর সঙ্গে তারকদার কোনো সম্পর্ক নেই। ইচ্ছে হলে গোয়ালে পড়ে থাকতে পারে, উঠোন ঝাঁট দিয়ে 2টো ভাত পেতে পারে, কিন্তু রান্নাঘরের ছায়া যেন না মারায় সে। তার হাতে জলখাবার প্রবৃত্তি তারকদার নেই। সে স্ত্রীকে ত্যাগ করলেন তারকদা। তাকে যদি গ্রহণ করেন তো ভয়ঙ্কর একটা শপথ বাক্য উচ্চারণ করে হাঁপাতে থাকেন তারকদা। বৌদি যে তারকদার হাতের তলা দিয়ে শুরুত করে অন্ধকারের মধ্যে কোথায় ঢুকে পড়লেন বুঝতে পারলাম না। আমি প্রায় টলতে টলতে ফিরে এলাম। নিজেকেই সমস্ত কারণটার জন্য দায়ী করতে থাকি। এতদিন পরে দেশে এসে যে এমন একটা কুৎসিত নাটকের ভূমিকা নিতে হবে তা কে ভেবেছিল? আমাকে যতই আশ্বাস দিন, বৌদির শেষ গতি যে দিঘির জল সে বিষয়ে আর সন্দেহ মাত্র রইল না। অথচ তার কি প্রতিকারই বা আমি করতে পারি? একটা দিনও যে দেখে যাব তার জো নেই। আজই ছুটির শেষ দিন, ভোরের গাড়িতে রওনা হতে হবে। তাছাড়া যদি বা থাকতে চায়, স্ত্রীর কাছে কৈফিয়ত কি দেব? না, তার কাছে এই গল্প করা যায় না। মেয়েদের কাছে মেয়েদের এতখানি পরাজয়ের কাহিনী প্রকাশ করতে পৌরুষে ঘা লাগে। তারকদার মনস্তত্ত্বও বুঝি, নির্বোধের মনস্তত্ত্ব। নিতান্ত নির্বুদ্ধিতার বশেই লোকটা এই কৌশলে লোকসমাজে প্রচার করতে চেয়েছে। স্ত্রীকে যে শাসন করে থাকে সেটা নিতান্ত অকারণ নয়। ছাড়া পেলেই মেয়ে ছেলে যে এমনই বাচাল হয়ে ওঠে, এ তথ্য তার জানা বলেই সে দৃষ্টি রাখে। এখন সত্যি মিথ্যে দেখুক লোকে, কিন্তু নার্ভাস লোকটা শেষ পর্যন্ত নিজেকে আয়ত্তে রাখতে পারল না। কেঁচো খুঁড়তে সাপ বের করে বসল। কেবলমাত্র বৌদির আত্মহত্যার সংবাদটি ছাড়া এ কাহিনীর আর কোনো উপসংহার থাকার কথা নয়। কিন্তু বিধাতা পুরুষ নামক ঔপন্যাসিকটি বহু রসের রসিক। তার রচিত কাহিনীর প্লট আমাদের কলমের সঙ্গে মেলে না। সে প্রমাণ পেলাম আবার মাস আষ্টেক পরে দেশে আসার স্পৃহা মাত্র ছিল না, আনিয়ে ছাড়লেন পিসিমা বাড়াবাড়ি রোগ করে। আবার চিঠির মারফত এমন ইচ্ছেও ব্যক্ত করলেন যে আমার চাঁদমুখখানি একবার না দেখে তার মরেও শান্তি নেই। অগত্যায় আসতে হলো। কি ভাগ্যি, মরে আর আমার শান্তি ঘোচালেন না, বরং যতটা দোদুল্যমান মনে এসেছিলাম দেখে তেমন কিছু মনে হলো না। তার মুখে এ কাহিনীর শেষাংশ শুনলাম। সেই বিরক্তিকর ঘটনার পর অনেকটা তারকদার ওপর নৃশংস প্রতিশোধের বশেই একান্ত কামনা করেছিলাম আত্মহত্যাটা যেন অবশ্যই ঘটে।
এবং সেই অপঘাত মৃত্যুর সংবাদটার প্রতীক্ষা করতে করতে হতাশ হয়ে একসময় ভুলেই গিয়েছিলাম সমস্ত ব্যাপারটাকে। এখানে এসে কথায় কথায় ওদের কথা উঠল। শুনলাম বৌদি যতই সাবধান হতে চেষ্টা করুন, লোক জানাজানি হতে কিছু বাকি ছিল না সেদিন। বারোয়ারিতলার কল্যাণে পাড়ার কোনো বাড়িতে কেউ তখন নাকি নিদ্রাভিভূত ছিলেন না। কেউ সবে এসে শুয়েছেন, কেউ হাত পা ধুয়ে শোবার উদ্যোগ করছেন। কাজেই তারকদার উদ্দাত্ত কণ্ঠ শোনবার সুযোগ হারাননি কেউ। গভীর রাত্রি স্তব্ধতার উপর প্রত্যেকটি শব্দ কেটে কেটে বসেছে এবং তাঁদের মনে প্রস্তর ফলককেও কেটে বসে পড়েছে। হাত দিয়ে মুছে ফেলবার উপায় রাখেনি। কাজেই পাড়ার বয়োজ্যেষ্ঠরা রায় দিয়েছেন, তারক যখন মা ডেকে দিব্যি গেলে বউকে ত্যাগ করেছে, তখন কোনো ছলেই আর সে বউকে গ্রহণ করা চলে না। অতএব তদবধি ঘরে আর ওঠেননি বৌদি, গোয়ালেই অবস্থান করছেন। তারকদার সঙ্গে বাক্যালাপ নেই, থাকবেই বা কি করে? সম্বোধন সমস্যাটা যে ঘোঁচবার নয়। গোয়ালে উনুন পেতেছেন, রান্নাবান্না সেখানেই চলে। ধর্মের সাক্ষী একটা নাকি বামুনদের ছোঁড়াকে রেখেছেন রাঁধতে, সে শুধু তারকদাকে ঠকানো। রান্নার রাও জানে না ছোঁড়া। প্রথম দিন ভাতের ফ্যান গালতে গিয়েই নাকি হাত পুড়িয়েছিল। তাছাড়া চিরদিনের খাউডুলে মানুষ তারকদা, তিনি কি আর সে রান্না মুখে তুলতে পারেন? কাজেই বৌদি পরিপাটি করে রেঁধে বেড়ে সেই ছোঁড়াকে দিয়ে পরিবেশন করান। ঘরের কাজটা ছোঁড়াই করে, বাইরের কাজে ঝিটাকে ছাড়িয়ে দিয়ে সে কাজগুলো বৌদি করেন। দুটো লোক রাখবার মতো অবস্থা তো সত্যিই নেই তারকদার। ধিক্কারে সমস্ত মন ছি করে উঠল। সত্যি মানুষের প্রাণের মমতা কি অসীম! সেই ধিক্কার প্রকাশ না করে আর পারলাম না। বললাম, তোমাদের দিঘির জল কি একেবারে শুকিয়ে গেছে পিসিমা? পিসিমা হাসলেন, বললেন, তোরা ব্যাটা ছেলে, বুঝবি না, কিন্তু একটু গলা খাটো করো। ঝাঁপের শব্দ পেলাম, বোধহয় বৌমা এলো। কে এলো? তীক্ষ্ণ হয়ে উঠি আমি। বৌমা? তারকের বউ? আমার অসুখ হয়ে পর্যন্ত এই দুপুরবেলাটি রোজ আসে, গায়ে মাথায় হাত বুলিয়ে দেয়। আমি টিটকিরি দিয়ে বলি, বউকে ত্যাগ করে তারকদা তাহলে তাকে বন্ধনমুক্ত করে দিয়েছেন বলো? পিসিমা আমাকে চোখের ইশারা করেন। ফিরে দেখি বৌদি নিঃশব্দে দাঁড়িয়ে হাসছেন। কে জানে মুখের রেখায় কেমন একটা বার্ধক্যের ছাপ দেখলাম কিনা। হাসিটা কিন্তু অম্লান। অপ্রতিভ পিসিমা আর কিছু না পেয়ে বলে বসলেন, এই তোমার কথাই হচ্ছিল। বিজু তো শুনে রেগে অস্থির। বৌদি হেসে ওঠেন, শুধু অস্থির? তবু ভালো ঠাকুরপো, আমি ভাবছিলাম আমার জন্যে বিষের অর্ডার দিতেই যাচ্ছিলে বুঝি। কথা যখন একেবারেই এমনভাবে এসে দাঁড়ায়, তখন আর চক্ষু লজ্জা থাকে না। ক্রুদ্ধভাবে বলি, তাই উচিত ছিল। বেঁচে থাকতে আপনার লজ্জা অনুভব করা উচিত। কি মুশকিল! বৌদি দুই হাত উল্টে বলেন, শুনুন পিসিমা, আপনার ভাইপোর কথা। পৃথিবীতে 2-4টে পাগল আছে বলে সুস্থ মানুষদের বেঁচে থাকতে লজ্জা করবে? অবাক হয়ে তাকিয়ে থাকি। এ শক্তি কি সত্যি ভিতরের, না চেষ্টাকৃত? যদি সত্যি হয়, কে এই শক্তি যোগানদার? মিনিটখানেক চুপ করে থেকে ক্ষুব্ধ কণ্ঠে বলি, অহরহ এই যন্ত্রণা সহে টিকে থাকা বোধ করি আপনাদের পক্ষেই সম্ভব। বৌদি সহাস্য মুখে বলেন, তুমিও যেমন ঠাকুরপো, যন্ত্রণা মনে করলেই যন্ত্রণা। ও জিনিসটা অনেকটা বেলগাছের ব্রহ্মদৈত্যের মতো। মনে করতে শুরু করলে পায়ে গরম গলায় পৈতের গোছা নিয়ে সশরীরে আছে, আর না করলে নেই। তবে হ্যাঁ, মুশকিলের অ্যাক্সেস ওই রান্নাবান্নার সময়টা। বামুনদের ছোঁড়াটাকে দৌড়ে পাহারায় বসিয়ে লুকিয়ে চুরিয়ে করা তো, পাছে তোমার দাদা টের পান। আমি তাচ্ছিল্য ভরে বলি, বাঙালকে আর হাইকোর্ট দেখাবেন না বৌদি, রান্না খেয়ে টের পান না? বৌদি প্রসন্ন হাস্যে বলেন, তা কি জানি, হয়তো পান, তবু একটা আবডাল তো রইল। প্রকাশ হয়ে পড়লে যে খাওয়া ঘুঁচে যাবে, মান্যে বাঁধবে বাবুর। বিস্ময়ে প্রায় বাকরোধ হয়ে যায় আমার। বলি, ওর সেই মান্য বজায় রাখবার জন্যে আপনার এই কৃচ্ছ সাধন, অথচ যে আপনার মান মর্যাদা কিছুই। কিন্তু থাক সে কথা। তবে দিব্যি টিব্যি সবই যদি এত মানেন, এত লুকোচুরিতে পাপ হচ্ছে না আপনার? বৌদি পিসিমার পাশে স্বচ্ছন্দ হয়ে বসে পড়ে, অবলীলাক্রমে উত্তর দেন,
পাপ আবার হচ্ছে না? খুব হচ্ছে। কত জন্মের মহাপাতকের ফলে ওর হাতে পড়েছি, আবার এ জন্মে এই পাপ কুড়োচ্ছি। কিন্তু কি করব বলো? খাওয়ার কষ্ট যে তোমার দাদা মোটে সহ্য করতে পারেন না। রান্না পছন্দ না হলে খাওয়াই হয় না সেদিন। অন্য কারুর হাতে পড়লে কি আর ওর শরীর টিকবে? এতক্ষণ শুনছিলেন আশাপূর্ণা দেবীর লেখা উড়নো-নাভ গল্পটি। এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে অবশ্যই থাকবেন। আবার দেখা হবে পরের কোনো একটি গল্প নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।